ইন্দোনেশিয়ার এক অভিশপ্ত গ্রাম। এখানে যে বাচ্চাই জন্ম নেয় না কেন তাদের শরীরে কোনো চামড়া থাকে না। নির্জন এই গ্রামে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য। আর এই গ্রামের লোকেরা বছরের পর বছর ধরেই একটি মেয়েকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কেন? সেই মেয়ের সাথে ওই অভিশপ্ত গ্রামের কী সম্পর্ক? আর ওই গ্রাম কেনই বা অভিশপ্ত? তাহলে চলুন সেই রহস্যময় গ্রাম থেকে ঘুরে আসা যাক। হয়তো এটাই হতে যাচ্ছে আপনার দেখা সবথেকে ভয়ের গল্প। ইন্দোনেশিয়ার লোকাল শহরের একটা টোল বুথ। মায়া নামের একটা মেয়ে সেখানে কাজ করছিল। সে তার বান্ধবী দিনির সাথে ফোনে কথা বলছিল। ঠিক এই সময় সেখানে একটা লোক মায়ার কাছে এসে জিজ্ঞেস করে, তোমার নাম কি রাহায়ু? মায়া বলে, না, আমার নাম রাহায়ু না, আমার নাম মায়া। লোকটি আবার জিজ্ঞেস করে, তোমার গ্রামের বাড়ি কি হারজেসুরি গ্রামে? আর তোমার বাবার নাম কি ডন বংশ? মায়া বিরক্ত হয়ে বলে, আমি কেন সব কিছু আপনাকে বলতে যাব? লোকটি তখন তেমন কিছু না বলে চলে যায়। মায়া তখন অনেক ভয় পায়, তাই সে সব কিছু তার বান্ধবী দিনিকে জানায়। এই লোকটি বেশ কিছুদিন ধরেই তাকে ফলো করে যাচ্ছিল। কিছুক্ষণ পর আবার লোকটিকে দেখা যায়। সে তখন একটা তলোয়ার হাতে মায়ার দিকে ছুটে আসছে। মায়া ব্যাপক ভয় পেয়ে যায়। সে দ্রুত বুথ থেকে বের হয়ে পালাতে থাকে, কিন্তু দুর্ভাগ্য, লোকটি তাকে একটা পর্যায়ে ধরে ফেলে। সে মায়াকে আঘাত করে আর তার পায়ের মধ্যে একটি কাটা দাগ খুঁজতে থাকে। এক পর্যায়ে সেই দাগ পেয়ে গেলে লোকটা কাটা দাগটি তরবারি দিয়ে আবার কেটে দেয় এবং লোকটি হিংস্রভাবে বলে, তোমার পরিবারের জন্য আমরা যে অভিশাপ পেয়েছি তার জন্য তোমাকে শেষ করতেই হবে। এটা বলে সে মায়াকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর লোকটিকে শ্যুট করে মেরে ফেলে। এরপর কিছুদিন পার হয়ে যায়। মায়া আর দিনি মিলে এখন একটা কাপড়ের দোকান দিয়েছে। ওই দিনের পর থেকে তারা আর বাইরে কাজ করে না। কথায় কথায় মায়া বলে সে কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে মায়া দিনিকে একটি ছবি দেখিয়ে বলে, এটা সম্ভবত তার বাবা মায়ের ছবি। আর ছবিতে 5 বছরের মায়াকেও দেখা যায়। মায়া বলে, আমি বড় হয়েছি এক আন্টির কাছে। আন্টি বলেছিল তিনি আমার 5 বছর বয়স থেকে আমাকে লালন পালন করছেন। তিনি আমার বাবা মা সম্পর্কে তেমন কিছুই বলেননি। জানি না কেন তিনি এসব লুকিয়ে রেখেছিলেন। ওই দিনের ঘটনার পর আমি আমার আন্টির জিনিসপত্র ঘেঁটে দেখি, আর তখন আমি এই ছবিটা পাই। ছবির পিছনে একটা নামও লেখা আছে, রাহায়ু। এই রাহায়ু নামটার কথাই তো সেদিন লোকটি আমাকে জিজ্ঞেস করেছিল। আমার মনে হয় আমার জন্ম এই লোকটির বলা গ্রামটাতে। ছবি দেখে মনে হচ্ছে আমার বাবা মা বেশ ধনী পরিবারের ছিলেন। তাদের একটি বড় ভাইয়ের ছবিও দেখা যায় ছবিতে। তাই আমি চাচ্ছি ওই গ্রামে গিয়ে এই বিষয়টা খোঁজ নেব। যদি আমি আসলেই তাদের সন্তান হয়ে থাকি তাহলে তো বেশ কিছু সম্পদও আমার পাওয়ার কথা, যেগুলো আমি পেলে শহরে এসে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। কিন্তু দিনই মায়াকে একা ওই গ্রামে যেতে দেবে না। তাই সে বলে, আমিও তোমার সাথে ওই হারজেসুরি গ্রামে যাব। ওই দিন বাথরুমে মায়া লক্ষ্য করে যে তার পায়ের কাটা দাগটি কেটে ব্লিডিং হচ্ছে। এই জায়গাটি ওই দিনের লোকটি কাটার চেষ্টা করছিল। কাটা খাঁজের ভেতর হাত দিয়ে মায়া দেখে সেখানে কিছু একটা আছে। দেখা যায় এটা একটা চিরকুট, যাতে জাপানি ভাষায় কিছু একটা লেখা আছে। সে সেটার একটা ছবি তুলে রাখে। বাথরুম থেকে বের হয়ে মায়া দিনিকে খুঁজতে থাকে। এই সময় সে দেখে কালো কাপড়ে দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মায়া বেশ ভয় পেয়ে যায়। এরপর রাতে মায়া ও দিনি দুজনেই সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের বাসে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও যাচ্ছিলেন। প্রফেসরটি বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন। এজন্য মায়া তাকে তার চিরকুটের ছবিটি তাকে দেখায়, যেটা সে তার পায়ের মধ্যে পেয়েছিল। মায়া তাকে জিজ্ঞেস করে, এই কাগজে কি লেখা আছে? প্রফেসর ভালো করে দেখে বলেন, এটা প্রাচীন জাপানি ভাষায় লেখা মন্ত্রজাতীয় কিছু একটা হবে। সাধারণত যারা জাদুবিদ্যায় পারদর্শী হয় তারা এইগুলো লিখে থাকে। প্রফেসর আরও বলেন, এগুলো অনেক আগে লেখা হতো কাউকে শয়তানি কোনো শক্তির হাত থেকে রক্ষা করার জন্য। তবে যে এই লেখাটি লিখেছে সে কিন্তু মোটেও কোনো ভালো লোক না, কারণ এই কাজগুলো কোনো ভালো মানুষরা করে না। এই কথা শুনে মায়া বেশ চিন্তিত হয়ে যায়। যাত্রাপথে মায়া আবারও লক্ষ্য করে যে কিছু দূর পরপরই 3টি মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় তারা মায়াকে কিছু একটা বলতে চায়। মায়া দিনিকে এই ব্যাপারে বললে দিনি খুব একটা পাত্তা দেয় না। অবশেষে সারা রাত যাত্রার পর ভোরে তারা একটা গ্রামে এসে পৌঁছায়। গ্রামে একটি ঘোড়ার গাড়িতে করে তারা গ্রামের ভিতরে যেতে থাকে। তখন গাড়ির চালকের সাথে মায়ার কথা হয়। মায়া বলে তারা এই গ্রামে একটা গবেষণার জন্য এসেছে। তারা শিক্ষার্থী। তারা এই গ্রামের অতীত নিয়ে কিছু তথ্য জানতে চায়। কার কাছে এগুলোর ভালো তথ্য জানা যেতে পারে? গাড়ি চালক বলে, এই গ্রামে খুব একটা মানুষের বসবাস নেই, আর যারা আছে তারা গ্রামের অনেক ভেতরে বসবাস করে। এই গ্রামে একজন পুতুল শিল্পী আছেন যিনি পুতুলের নাচ দেখিয়ে অনুষ্ঠান করে থাকেন। তার নাম সপ্তাদি।
তিনি এই গ্রামে অনেক জনপ্রিয়, আপনারা তার কাছ থেকে এই তথ্যগুলো নিতে পারবেন। এরপর মায়া আর দিনী পুতুল শিল্পীর বাড়ির খোঁজ করতে আসে, তবে সপ্তাদিকে পাওয়া যায় না। তার মা এসে বলেন সপ্তাদি কাজের জন্য বেরিয়েছে, আপনারা কাল এসে তার সাথে দেখা করতে পারবেন। এরপর তারা গ্রামে একটু ঘুরে সেই বাড়িটি খুঁজে পায়, যেটা সে ছবিতে তার বাবা মা সহ দেখেছিল। এত বড় একটা বাড়ি কিন্তু পুরোপুরি ফাঁকা, আবার গেটে লেখা এই বাড়িতে প্রবেশ নিষেধ। মায়া এসব কিছু পাত্তা দেয় না, সে দিনীকে বলে আজ আমরা এখানেই থাকবো। এই বাড়ির ভেতরের পরিবেশ একদমই নোংরা, কারণ বছরের পর বছর বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মায়া একটি ড্রয়ারে কিছু একটা খুঁজে পায়। ছবিগুলো দেখে মায়া চিনতে পারে, আরে এগুলো তো তার বাবা মায়েরই ছবি, কিন্তু এতগুলো ছবি অথচ কোনোটাতেই মায়াকে দেখতে পাওয়া যায় না। বিষয়টা বেশ অদ্ভুত। কিছুক্ষণ পর তারা দূর থেকে কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। জানলা দিয়ে তারা দেখতে পায় একটা মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, শীঘ্রই তাকে কবর দেওয়া হবে। তারাও সেই লোকগুলোকে ফলো করে কবরস্থানে আসে। সেখানে মায়া তার বাবা মায়ের কবরও খুঁজে পায়। একটা সময় তারা লক্ষ্য করে যে এই কবরস্থানের জায়গার তুলনায় কবরের পরিমাণ অনেক বেশি। বেশিরভাগ কবরই খুব ছোট ছোট আকারের, যেগুলোতে আবার কোনো নাম নেই। হতে পারে এগুলো বাচ্চাদের কবর। তারা অবাক হয়ে ভাবে এতগুলো বাচ্চার কবর, তাও আবার একসাথে। কবরগুলো দেখে বোঝা যায় যে বেশিরভাগ কবরই একদম নতুন, মানে গ্রামে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। তারা ভাবতে থাকে আসলে এই গ্রামে হচ্ছেটা কি। যাই হোক, সেই রাতটা তারা ওই বাড়িতেই কাটায়। পরের দিন সকালে তারা দেখে আরও এক বাচ্চাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবারও তারা সেই মানুষগুলোর পিছু নেয়। তাদের দেখতে পেয়ে গ্রাম প্রধান সপ্তাদি তাদের কাছে আসে। মায়া তখন বলে যে তারা শিক্ষার্থী, তারা একটা রিসার্চের জন্য এখানে এসছে। সপ্তাদির কাছ থেকে তারা কিছু প্রশ্ন জানতে চায়। সপ্তাদি তাদের বিকেলে দেখা করতে বলে। এদিকে দিনীর বেশ ক্ষুধা লাগায় মায়া খাবার আনতে বাজারের এক দোকানে যায়। এই দোকানদার মেয়েটির নাম রথিন। মায়া যখন ওই পুরাতন বাড়ি সম্পর্কে তাকে জিজ্ঞেস করে, তখন সে বলে এই বাড়িটা একটা শয়তানের বাড়ি, ওখানে শয়তানের পূজা করা হতো, ওটা একটা অভিশপ্ত বাড়ি। নিজের বাড়ি আর পরিবার সম্পর্কে এমন কথা শুনে মায়া ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে মায়ার বাড়িতে দুজন লোক আসে। দিনী যখন দরজা খোলে তারা তাকে বলে যে তারা যেন এখান থেকে চলে যায়। এই বাড়িটা রাহায়ু নামের এক মেয়ের, যে এখন শহরে থাকে। তখন দিনী তাদের বুঝিয়ে বলার জন্য মিথ্যে বলে যে আমি রাহায়ু। এটা শুনে ওই লোকগুলো ভীষণভাবে চমকে যায়। তারা বলে ঠিক আছে, আপনারা অবশ্যই থাকতে পারবেন, কিন্তু তার আগে সপ্তাহের কাছ থেকে বাড়ির কাগজপত্রগুলো নিয়ে আসতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই বলে তারা দিনীকে তাদের সাথে নিয়ে যায়। পথে দিনী লক্ষ্য করে যে লোকগুলো তাকে জঙ্গলের বেশ ভিতরে নিয়ে যাচ্ছে। তার কাছে বিষয়টা মোটেও সুবিধাজনক মনে হচ্ছিল না। এজন্য সে মায়াকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনের নেটওয়ার্ক এই গভীর জঙ্গলে ঠিকঠাক পাচ্ছিল না। তাই দিনী সেখান থেকে চলে আসতে চায়, কিন্তু এই সময় আচমকা ওই লোকগুলো দিনীর উপর আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে দেখা যায় তাকে জঙ্গলের ভেতরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে গ্রামের প্রধান সপ্তাদি আসে। দিনী সপ্তাদির কাছে সাহায্য চায়, কিন্তু সে জানে না এই সব কিছু সপ্তাদির কথা মতোই হচ্ছে। কিছুক্ষণ পর সপ্তাদির মাও সেখানে চলে আসে, আর তিনি এসেই দিনীর গলা কেটে তাকে হত্যা করে। আর দিনীর রক্তগুলো একটা বালতিতে সংগ্রহ করে তার জঙ্গলের একটা জায়গায় ফেলে দেয়া হয়। এরপর সপ্তাদির মা বলেন অবশেষে এই গ্রাম থেকে অভিশাপটি চলে গেল, আর এখন থেকে সুস্থ বাচ্চার জন্ম হবে। অন্যদিকে মায়া দিনীর জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু এসে দেখে দিনী বাড়িতে নেই। তাই সে বাইরে বেরিয়ে দিনীকে খুঁজতে থাকে। মায়া সপ্তাদির কাছেও দিনীর খোঁজ করে। সপ্তাদি মায়াকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় আর বলে সে দিনীকে অবশ্যই খুঁজে দেবে। এই দিকে সপ্তাদির মাকে দেখা যায় বাড়ির উঠোনে কাপড় শুকানোর মতো করে কারো শরীরের চামড়া রোদে শুকোতে দিচ্ছে। আসলে এটা ছিল দিনী শরীরের চামড়া। কি ভয়াবহ। এরপর রাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এক দম্পতি ছিল যাদের সন্তানের ডেলিভারি আজ রাতেই হবে। তারা বেশ খুশি ছিল। তারা বলা বলি করছিল যে এবার তাদের সন্তান সুস্থভাবে জন্ম নেবে, আর অভিশাপ থাকবে না। এদিকে মায়া হন্যে হয়ে দিনীকে খুঁজছে। এত খোঁজার পরও দিনীকে না পেয়ে সে ভয়ে কাঁদতে থাকে। এ সময় তার কাছে একটা অদ্ভুত শিশু আসে। সে মায়াকে তার সাথে আসতে বলে। মায়া তার পিছু নিয়ে একটা বাড়ির কাছে যায় আর লুকিয়ে দেখে একটা বাচ্চা জন্ম হয়েছে, কিন্তু বাচ্চাটি পুরোপুরি অসুস্থ, তার শরীরে কোনো চামড়া নেই। এরপর সে সেই ভয়ঙ্কর ব্যাপারটি স্বচক্ষে দেখে। মায়া দেখে সপ্তাদি বাচ্চাটিকে পানিতে ডুবিয়ে জীবন্ত মেরে ফেলে। এটা দেখে মায়া ভয়ে আঁতকে ওঠে। বাইরে কিছু শব্দ পেয়ে গ্রামের লোকজন তখনই বাইরে বেরিয়ে আসে। তারা দেখে সেখানে সেই গ্রামেরই এক মহিলা দাঁড়িয়ে আছে,
এই মহিলাটি হলো সেই মহিলা যার থেকে মায়া ওই দিন বাজারে খাবার কিনেছিল, যার নাম রথিন। রথিন মায়াকে লুকিয়ে রাখে, পরে মায়াকে চুপচাপ তার বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে গ্রামের লোকজন সপ্তাদিকে জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন এবার সুস্থ বাচ্চা জন্ম নেবে, তাহলে আবার কেন এরকম হলো? সপ্তাদি বলে, আমি তো চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে কোনো এক জায়গায় ভুল হচ্ছে, না হলে রাহায়ু মরার পরেও এই অভিশাপ তো থাকার কথা না। এদিকে মায়া রথিনকে জিজ্ঞেস করে, গ্রামের বাচ্চাগুলো এরকম কেন? কি হয়েছে এই গ্রামে? রথিন বলে, এই পুরো গ্রাম অভিশপ্ত। এই গ্রামে কোনো শিশু বাচ্চা নেই। এর কারণ হচ্ছে গত 20 বছর ধরে গ্রামে কোনো বাচ্চা জন্ম নিলেই তারা অসুস্থ থাকে, তাদের শরীরে কোনো চামড়া থাকে না। এভাবে বেঁচে থাকা অনেক কষ্ট, তাই বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়। এই অভিশাপের পেছনে রয়েছে এক ধনী পরিবার। সেই পরিবারের বড় ছেলের নাম ছিল ডন বংশ। তিনি গ্রামের প্রধান ছিলেন। তিনি তার পরিবার সহ গ্রামের এই পরিত্যক্ত বড় বাড়িটিতেই থাকতেন। তিনি শুধু ধনীই ছিলেন না, ছিলেন একজন দক্ষ পুতুল শিল্পী। তিনি অনেক সুন্দর সুন্দর পুতুল বানাতে পারতেন। তার সুনাম ছিল ব্যাপক। এই গ্রামে আবার এক সুন্দরী মেয়ে ছিল, যার নাম ছিল নাই। অনেকে তাকে বিয়ে করতে চাইলেও অবশেষে বিয়ে হয় গ্রামের প্রধান ডন বংশের সাথে। বিয়ের 3 বছর পার হয়ে যায়, কিন্তু ডন বংশের ঘরে কোনো সন্তান আসে না। এজন্য তারা অনেক দুঃখী ছিল। অবশেষে দীর্ঘ 5 বছর পর তাদের একটি মেয়ে হয়, কিন্তু তাদের এই সন্তানটিকে গ্রামের কোনো মানুষ কখনো দেখতে পায়নি। কিছু মানুষ তখন বলা বলি করছিল যে ডন বংশের যে সন্তান হয়েছে তার শরীরে কোনো চামড়া ছিল না, এই জন্য তাকে কখনই বাইরে নিয়ে আসা হয় না। এর ঠিক 5 বছর পর টানা 3 রাতে গ্রামের 3টি মেয়ে উধাও হয়ে যায়। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। আর এই 3টি মেয়ে হারিয়ে যাওয়ার পরেই গ্রামবাসীরা একদিন ডন বংশের মেয়েকে দেখতে পায়। তখন সে একদম পুরোপুরি সুস্থ। তার নাম রাখা হয়েছিল রাহায়ু। এ সময় গ্রামের সবাই বলা বলি করছিল ডন বংশ তার মেয়েকে সুস্থ করতে গ্রামের ওই হারানো 3টি মেয়েকে নিয়ে গেছে। তাদের দ্বারা ডন বংশ একটা ব্ল্যাক ম্যাজিক করে সে শয়তানের সাথে চুক্তি করে ওই 3টি মেয়ের মৃত্যুর বদলে তার মেয়েকে সুস্থ করে ফেলেছে। এরপর এক রাতে গ্রামের মাঝখানে এক অনুষ্ঠান চলাকালীন ডন বংশ তার স্ত্রীকে আর সব সঙ্গীকে মেরে ফেলে, আর অবশেষে নিজেও আত্মহত্যা করে। আর বাড়িতে শুধুমাত্র ওই মেয়ে রাহায়ুই বেঁচে ছিল। তবে তাকে তার এক আত্মীয় সাথে করে শহরে নিয়ে যায়, তাই তাকে আর কেউ খুঁজে পায়নি। এখন আমরা বুঝতে পারি যে মায়াই হলো সেই রাহায়ু। এরপর রথিন বলে, আর এই ঘটনার পর থেকেই এই গ্রামটা অভিশপ্ত। গ্রামে কোনো বাচ্চা জন্ম নিলে তাদের শরীরে কোনো চামড়া থাকে না, আর চামড়া ছাড়া বেঁচে থাকা অসম্ভব। সে কারণে জন্মের সাথে সাথে তাদের মেরে ফেলা হয়। রথিন আরও বলে, গ্রাম প্রধান সপ্তাদি মনে করে যে চামড়া ছাড়া গ্রামে প্রথম জন্ম নেওয়া বাচ্চাটি হচ্ছে রাহায়ু, আর তার থেকেই এই অভিশাপের শুরু। তাই তাকে হত্যা করার মাধ্যমেই এই অভিশাপ কাটাতে হবে। তবে শুধু হত্যা নয়, হত্যার পর তার শরীরের চামড়া দিয়ে পুতুল বানিয়ে তার অনুষ্ঠান করতে হবে। এভাবে শয়তানি অভিশাপ কেটে যাবে। এখন আমরা বুঝতে পারি যে এই জন্য ওই দিন দিনীকে রাহায়ু মনে করে হত্যা করা হয়, আর রাতে পুতুল নাচের জন্য সপ্তাদির মা দিনীর চামড়া দিয়ে সেই পুতুল বানায়। তবে রথিন মানে না যে এই রাহায়ুকে মেরে ফেললেই অভিশাপ কেটে যাবে, কারণ তার দাদিমাও একজন ওঝা ছিলেন। তিনি বলেন, এ ধরনের শয়তানি অভিশাপ কখনো কাটানো যায় না, এটা শুধু ট্রান্সফার করা যায়। তাই রাহায়ুকে মেরে ফেললেও এই অভিশাপ যাবে না। আর এই জন্যই দোকানের এই মহিলাটি রাহায়ুকে অর্থাৎ মায়াকে এতক্ষণ সাহায্য করেছে। সে চায় মায়া এখান থেকে পালিয়ে যাক। অন্যদিকে মায়া এই মহিলার বাসায় দেখে সেই লোকের ছবি যে লোকটি তাকে টোলবুথে মারতে ওই রাতে এসেছিল। জিজ্ঞেস করলে জানা যায় যে ওই লোকটি হচ্ছে এই মহিলার স্বামী। এই মহিলাটিও প্রেগনেন্ট, তাই তার স্বামী রাহায়ুকে ওই রাতে মারতে চেয়েছিল। তবে মহিলাটি জানে না যে তার স্বামী মায়াকে আক্রমণ করেছিল, আর এতে তার মৃত্যুও হয়। এই দিকে সপ্তাদি বুঝতে পারে যে তারা আসলে ভুল মেয়েকে হত্যা করেছে। দিনীর সাথে থাকা ওই মায়া নামের মেয়েটি হচ্ছে আসলে রাহায়ু। তাই সে গ্রামবাসীকে ডেকে আনে আর বলে, মায়াকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে, তবেই এই অভিশাপ কাটবে। এই সব কিছু জানার পর মায়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভাবে তার আর এই গ্রামে এক মুহূর্ত থাকা উচিত হবে না। মায়া তখন ওই ঘোড়া চালকটিকে কল করে যে তাদের এই গ্রামের নামে এগিয়েছিল। চালকটা জানতে পেরে সে একটা পুলিশকে সাথে নিয়ে গ্রামের উত্তর দিক থেকে আসতে থাকে। পথিমধ্যে মায়া রথিনকে জানায় যে তার স্বামী বেঁচে নেই। মায়াকে হত্যা করতে গিয়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এই কথা জানার পর রথিন ভেঙে পড়ে। এদিকে ঘোড়া চালকটিও কাছাকাছি চলে আসে। মায়া তার কাছে যেতেই নিবে, কিন্তু দেখা যায় গ্রামবাসীরা সেখানে চলে এসেছে। আর যে পুলিশটি ঘোড়া চালকটির সাথে এসেছিল সে চালকটিকে শ্যুট করে মেরে ফেলে। আসলে ওই পুলিশটিও এই গ্রামেরই লোক ছিল। এখন সবাই মিলে তারা মায়াকে আশপাশে খোঁজা শুরু করে দেয়।
মায়া জঙ্গলের একটা বড় গাছের নিচে এসে লুকিয়ে পড়ে। সে এখন কি করবে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। এই সময় জঙ্গলের পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। মায়া সেই গাড়িটার কাছে এসে সাহায্য চায়। গাড়িতে থাকা লোকটি মায়াকে লিফট দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর লোকটি দেখে গাড়ির মধ্যে একটি বাচ্চার আত্মা বসে আছে। এতে লোকটি ভয় পেয়ে উঠলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। মায়া তখন গাড়ি থেকে বেরিয়ে এসে একটা গাছের নিচে বসে। এই সময় সে 3টি বাচ্চাকে সেখানে দেখতে পায়। এই 3টি বাচ্চাকেই সে গ্রামে আসার পথে রাস্তার ধারে দেখেছিল। মূলত এই বাচ্চাগুলো ছিল কিছু আত্মা, যারা মায়ার কাছে এসে মায়ার অতীতের কিছু ঘটনা দেখায়। মায়া তখন গ্রামের অতীতের সময়টা দেখতে পায়। দেখা যায় মায়ার মায়ের ডন বংশের সাথে বিয়ে হওয়ার আগে সপ্তাদির সাথে সম্পর্ক ছিল, কিন্তু ডন বংশ তখন প্রভাবশালী হওয়ার কারণে তার সাথেই বিয়ে হয়। বিয়ের 5 বছর পরও যখন কোনো সন্তান হয় না, তখন ডন বংশের স্ত্রী অর্থাৎ মায়ার মা এক পাপ কাজ করে বসে। সে সপ্তাদির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আর এর ফলে সে সপ্তাদির সন্তানের মা হয়। কিন্তু এটা ডন বংশ জানতো না। সে জানতো রাহায়ু বা মায়াই তার সন্তান, কিন্তু সপ্তাদির মা সব জানতো। তিনি আগে থেকেই নাই নামের এই মেয়েটিকে পছন্দ করতো না, কারণ নাই তার ছেলেকে ধোঁকা দিয়েছে। আবার বিয়ের পর তার ছেলের সাথে অবৈধ সম্পর্কও করেছে। শুধু নাই একাই নয়, সপ্তাদির মা ডন বংশকেও পছন্দ করতো না, কারণ ডন বংশের পরিবার সপ্তাদির মায়ের উপর নানান জুলুম করেছে। আর এই সব মিলিয়ে এই সপ্তাদির মা এক ব্ল্যাক ম্যাজিকের পরিকল্পনা করে। সে নাই আর সপ্তাদির চুল নিয়ে এক ব্ল্যাক ম্যাজিক করে। এতে নায়ের যে বাচ্চা হয় তার শরীরে কোনো স্কিন থাকে না, আবার সপ্তাদি পুরোপুরি তার মায়ের বশে চলে আসে। এইদিকে আবার ডন বংশ ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার জানত। সে দেখে এত চেষ্টার পরও জন্ম নেওয়া বাচ্চার এই অবস্থা। তখন সে আর ঠিক থাকতে পারে না। সে শয়তানের সাথে চুক্তি করে গ্রামের 3টা বাচ্চা মেয়েকে বলিদানের মাধ্যমে সে তার মেয়েকে সুস্থ করতে চায়। এরপর সে গ্রামের 3টি মেয়েকে হত্যা করে এবং এই বড় বাড়িতে একটা ঘরে দাফন করে দেয়, আর তাদের চামড়া দিয়ে পুতুলও বানানো হয়। এতে করে মায়া সুস্থ হয়ে ওঠে। কিন্তু মায়া প্রায় সময় ওই মৃত 3 মেয়ের আত্মাকে দেখতে পেত, কারণ তাদের মেরেই তো তার বাবা তাকে সুস্থ করেছে। মায়া মেয়েগুলোকে দেখে ভীষণ ভয় পায়। এজন্য ডন বংশ প্রাচীন জাপানি ভাষায় মন্ত্র জাতীয় কিছু একটা লিখে তা মায়ার পায়ের মধ্যে গেঁথে দিয়েছিল। এতে মায়া তাদের আর দেখতে পেত না। এরপর একদিন ডন বংশ যখন তার অনুষ্ঠানে যাবে, তখন সপ্তাদি তাকে এসে মেরে সেন্সলেস করে ফেলে, আর তার জায়গায় অনুষ্ঠান করতে আসে সপ্তাদি। তাকে তার মা বশ করে রেখেছিল। যেহেতু ডন বংশ তার মেয়েকে সুস্থ করে ফেলেছে, তাই সপ্তাদির মায়ের প্রতিশোধ এখনও শেষ হয়নি। তাই বসে থাকা সপ্তাদিকে দিয়ে সে ডন বংশের সব সহযোগীদের মেরে হত্যা করে এবং শেষে ডন বংশকেও মেরে ফেলা হয়। কিন্তু গ্রামবাসীরা মনে করেছিল এই হত্যা চালিয়েছে ডন বংশ নিজেই। এরপর সেই বাচ্চাদের একজন মায়ার কানে কানে এসে বলে, গ্রামের অভিশাপ কাটানোর একটা উপায় আছে। এজন্য ওই মেয়ে 3 জনের দেহাবশেষ এবং তাদের চামড়া দিয়ে বানানো পুতুলগুলো ভালো কোনো একটা জায়গায় কবর দিতে হবে। মেয়েগুলোর দেহ মাটি চাপা দেয়া হয়েছিল ওই বড় বাড়িটির নিচের তলায়, আর চামড়ার পুতুলগুলো রয়েছে সপ্তাদির কাছে। এরপর সেই স্বপ্ন কেটে যায়। মায়া দেখে রতিন এসে তাকে ডাকছে। মায়া বলে, গ্রামের এই অভিশাপ আমি কাটাতে পারবো, এজন্য আমাকে সপ্তাদির বাড়িতে যেতে হবে। সেখানে চামড়ার পুতুলগুলোও রয়েছে। এরপর মায়া লুকিয়ে সপ্তাদির বাসায় এসে পুতুলগুলো নিয়ে নেয়। এরপর বড় বাড়ি থেকে মেয়েগুলোর দেহাবশেষ সংগ্রহ করে সেগুলোকে ভালো একটা জায়গায় কবর দিয়ে দেয়। এই সময় সেই জায়গায় চলে আসে সপ্তাদির মা। সে বলে, ডন বংশ পরিবার আমার সাথে অনেক অন্যায় করেছে, আমার সাথে যা তা করেছে, আমি তাদের কাউকেই বাঁচতে দেব না। এরপর মায়াকে নিয়ে যাওয়া হয় মেরে ফেলার জন্য। মায়া সপ্তাদিকে বলে, আমি তোমার মেয়ে, ডন বংশ আমার বাবা না, তোমার মা, মানে আমার দাদি, সে এসবের সব কিছু জানে। তার ব্ল্যাক ম্যাজিকের কারণে এই গ্রামে অভিশাপ নেমে এসছে। তোমাকে বশ করে তোমার মা ডন বংশের পরিবারকে হত্যা করেছিল। এই সব কিছুর মূলে রয়েছে সে। কিন্তু সপ্তাদি এসবের কোনো কিছুই বিশ্বাস করে না। সে যখনই মায়াকে মারতে যাবে, তখনই গ্রামের এক মহিলাকে দেখা যায় যে সুস্থ সন্তান ডেলিভারি হয়েছে। মানে এই গ্রাম থেকে এখন অভিশাপটি কেটে গিয়েছে। সপ্তাদি বুঝতে পারে যে মায়া সত্য কথা বলেছিল। সপ্তাদি তখন তার মায়ের করা পাপ মেনে নিতে পারে না। সে নিজেকে অপরাধী মনে করে, আর এজন্য সে নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করে। সপ্তাদির মা ছেলের এই মৃত্যু সহ্য করতে না পেরে তার জীবন দিয়ে দেয়। এদিকে মায়ার ভয় এখনও কাটেনি। সে ছাড়া পেয়ে দ্রুত গ্রামের রাস্তায় চলে আসে। সেখানে একটা গাড়ি পেলে তাতে করে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর কেটে যায় 1 বছর। গ্রামে এখন আর কোনো সমস্যা নেই, প্রতিনিয়ত সুস্থ বাচ্চা জন্ম নিচ্ছে। কিন্তু একদিন এক মহিলার ডেলিভারি হবে। তারা বেশ খুশি। মহিলাটি পরিষ্কার হতে যায় বাথরুমে। তার স্বামী তার জন্য বাইরে অপেক্ষা করছিল।
হঠাৎ সেই মহিলার চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তার স্বামী বাথরুমে গিয়ে দেখে মহিলাটির পেট থেকে বাচ্চা বের করে নেওয়া হয়েছে, আর আয়নায় দেখা যায় সপ্তাহের মায়ের আত্মাকে, যে ওই বাচ্চাটিকে ছিঁড়ে নিয়েছে। আর এখানেই এই গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এমন রহস্যময় গল্প আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর থাকুন সিনেশপের সাথে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।